আজ সবাই বের হবে বউ আর বরের জন্য বিয়ের পোশাক কিনতে। স্নিগ্ধা, নিধি আর উমাইরা আগেভাগেই রেডি হয়ে বসে আছে, কারণ তাদের নামতে যদি দেরি হয় সঙ্গে সঙ্গে ছেলেরা বলবে এদের জন্যই দেরি হলো, এত সাজগজের কি দরকার। তাই এবার তারা আগে থেকেই তৈরি। কিন্তু মজার বিষয় হলো এখন ছেলেদেরই কোনো খবর নেই। কে কোথায়, কে কতটুকু রেডি কিছুই বোঝা যাচ্ছে না। তিন বোন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এবার কারা বেশি সাজে বোঝা যাচ্ছে ভালোই। অবশেষে ছেলেরা নামছে। লম্বা চওড়া গড়নের অয়ন নেমে এলো সবার আগে। সুগঠিত বলিষ্ঠ শরীর, উজ্জ্বল শ্যামলা ত্বকে মানিয়ে গেছে সাদা কালো সোপ সোপ ডিজাইনের শার্ট আর ফর্মাল প্যান্ট। কোকড়ানো চুলগুলো পরিপাটি করে সাজানো, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে বেশ হ্যান্ডসাম লাগছে তাকে। অয়নের ঠিক পেছনেই নামছে এহসান। ফর্সা গায়ে পড়েছে গাঢ় নীল টি শার্ট ও জিন্স। তার শরীরের গঠন, পেট, বুক আর বাহু একদম শক্ত আর সুঠাম, যেন নিয়মিত ব্যায়াম করে শরীর গড়ে তুলেছে। তার সেই পেশিবহুল শরীরটি টি শার্টে স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে ঘড়ি, মাথায় জেল দিয়ে আঁচড়ানো ঘন কালো চুল, চোখে সানগ্লাস, চেহারায় এক ঝলকে স্টার ভাব। আর তার ঠিক পেছনে মেহরাব, ফর্সা, লম্বা আর সুগঠিত দেহের অধিকারী। হালকা স্কাই ব্লুর রঙের ফিটিং শার্টে তার শরীরের প্রতিটি শেপ ফুটে উঠেছে, যেমন মজবুত কাঁধ, পেশি আর শরীরের গড়ন। সাথে জিন্স, ঘড়ি আর সানগ্লাসও আছে। একে একে তিনজন নামছে, যেন কোনো ফ্যাশন শো চলছে। নিধি তো চোখ সরাতে পারছে না, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এহসানের দিকে। মুখটা একেবারে হা হয়ে গেছে বেচারির। এত রূপে নিজেকে উপস্থাপন করে নিধিকে যে একেবারে ঘায়েল করে ফেলেছে, সেটা এহসান কি টের পায় না? এহসান একবার তাকিয়েছিল নিধির দিকে, কিন্তু সে দৃষ্টির মানে বুঝে উঠতে পারেনি কেন এত মুগ্ধ চোখে তাকিয়ে আছে মেয়েটা। অন্যদিকে মেহরাব সিঁড়ি বেয়ে নামছে আর স্নিগ্ধার মুখের দিকে চোরা চোখে তাকাচ্ছে। তার চোখে মিশে আছে দুষ্টুমি, ভালো লাগা আর কিছু না বলা অনুভূতি। স্নিগ্ধাও তাকিয়েছিল ওদের দিকেই। হঠাৎ মেহরাবের সঙ্গে চোখে চোখ পড়তেই সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। এরপর নিধির দিকে তাকিয়ে ঠোঁট টিপে মুচকি হাসে। ধীরে ধীরে থুতনিতে হাত রেখে নিধির খোলা মুখটা বন্ধ করে দেয়। ফিসফিসিয়ে বলে, মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। এমনভাবে তাকিয়ে আছিস আমার ভাইয়ের দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি। নিধি লজ্জায় থতমত খেয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে। এদিকে উমাইরা এগিয়ে আসে অয়নের দিকে। শার্টের কলারটা ঠিক করতে করতে দুষ্টে বলে, এসা যে ভাইয়া ভাবি আজকেই না অজ্ঞান হয়ে যায়। বিয়ের আগে নিজের রূপ দেখিয়ে ঘায়েল করে ফেলতে চাচ্ছে নাকি? হ্যাঁ, উমাইরার দুষ্টমি বুঝে মাথায় একটা গাঁট্টা মারে অয়ন। তারপর বলে, বড় ভাইয়ের সাথে দুষ্টুমি? হুম, তোর কি মনে হয় এমনি এমনি তোর বান্ধবী পাগল আমার প্রেমে? অয়ন শার্টের কলারটা একটু উঁচু করে বেশ গর্ব ভরে বলল। তার কথা শুনে সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। তাদের প্রাণখোলা হাসির শব্দে বাড়ির অন্য সদস্যরাও ড্রয়িং রুমে এসে ভিড় করলেন। আমজাদ রহমান ও আজাদ রহমান আজ অফিসে গেছেন। ছেলেরা আজ থাকছে না বাড়িতে, তাই দুজনেই কাজে বের হয়েছেন সকালে। ওসমান আইমান আসছেন হাসপাতালে, আর ইব্রাহিম চৌধুরী ছোট ফুপুর স্বামী, তিনিও গেছেন তার অফিসে। ড্রয়িং রুমে জড়ো হওয়া ছেলে মেয়েদের এমন প্রাণবন্ত হাসিটা দেখে উপস্থিত সবাই একরকম মুগ্ধ। চোখে শান্তির ছায়া, মুখে প্রশান্তির হাসি। এটাই তো তারা সবসময় চেয়েছেন, একটা হাসি খুশি একসঙ্গে থাকা প্রাণবন্ত পরিবার। হঠাৎ অয়নের কাঁধের ওপর দিয়ে চোখ পড়তেই উমাইরার দৃষ্টি আটকে গেল। নিচে নামছে ওয়াসিফ। হাতের ঘড়িটা পরতে কালো পোশাকে মোড়ানো, সিল্ক ব্যাক করা চুল, চোখে চশমা, কালো শার্ট, কালো প্যান্ট আর ম্যাচিং জুতো। পুরো চেহারায় এক রাজকীয় মাধুর্য। এতটাই মোহনীয় লাগছিল তাকে যে উমাইরা দৃষ্টি আটকে যায়। ওর তাকানো লক্ষ্য করে বাকিরাও ঘুরে তাকায় সিঁড়ির দিকে। মুহূর্তেই সবার দৃষ্টি আটকে যায় ওয়াসিফের ওপর, যেন সিনেমা থেকে সদ্য নেমে আসা কোনো নায়ক। ওয়াসিফ ধীরে ধীরে নামছে। সবার দৃষ্টি টের পেয়ে ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলে ওঠে, কি দেখছিস তোরা এভাবে? কখনো দেখিসনি আমাকে? অয়ন হাসতে হাসতে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, দেখছি ভাই, দেখছি। এত সৌন্দর্যের রহস্য কি বলো তো? তোমাকে দেখে তো মেয়েরা ফিদা হয়ে যাবে। রাস্তায় আবার আমাদের আক্রমণ না করে বসে তোমাকে কিডন্যাপ করার জন্য। অয়নের কথা শুনে সবাই হেসে ওঠে। একে একে সবাই তাতে সায় দেয়।
দূরে দাঁড়িয়ে থাকা বড়রাও হেসে ফেলে। ছোটরা কিভাবে বড় ভাইকে লজ্জায় ফেলছে তা উপভোগ করছিল। ওয়াসিফ অবশ্য পাত্তা দিল না, গম্ভীর কণ্ঠে বলল, তোদের যাওয়ার কোনো প্ল্যান আছে? না থাকলে আমি ল্যাবে যাচ্ছি। আরে ভাই, যাচ্ছি। চলো সবাই গাড়িতে উঠে পড়ি। সবাই বেরিয়ে আসে। বাড়ির সামনে দাঁড়িয়ে দুটো গাড়ি। এক গাড়িতে সবাই উঠবে না, অয়ন, মেহরাব, স্নিগ্ধা আর রাইসাকেও তুলে নেবে। ওয়াসিফের জিপ ছাড়তেই তার পেছন পেছন ছাড়ে অয়নের গাড়িটিও। সে অনুসরণ করছে ভাইয়ের জিপকে। পথে গাড়ি থামিয়ে প্রীতি, রাইসা ও লামিয়াকে তোলা হয়। এরপর ওয়াসিফের বেস্ট ফ্রেন্ড রাফসানকেও নেওয়া হয় সঙ্গে। সবাই মিলে এসে পৌঁছায় একটি বিয়ের পোশাকের শোরুমে। গাড়ি পার্ক করে সবাই ভেতরে প্রবেশ করে। সবাই শপে ঢুকছে। মেয়েরা একসাথে ভেতরে প্রবেশ করছে আর তাদের পেছনে ছেলেরা। শুরুতেই প্রীতির জন্য লেহেঙ্গা দেখা হচ্ছে। অয়ন একটি অসাধারণ লেহেঙ্গা পছন্দ করেছে প্রীতির জন্য। লেহেঙ্গাটা প্রীতির গায়ে ধরে দেখছে আর বলছে, জান দেখো, এটাই তোমাকে দারুণ লাগছে। প্রীতি লজ্জায় একটু লাল হয়ে গেল। বয়সে বড় বড় দেবর ভাসুর পাশে দাঁড়ানো, তার ওপর বান্ধবীরা আছে মজা করার জন্য। সে একটু লজ্জা মিশ্রিত স্বরে বলল, কি করছো এসব? সবাই তো তাকিয়ে আছে। অয়ন হেসে বলল, আরে তাকিয়ে থাক, আমার কি? ওদের বউ নেই তো সেটা কি আমার দোষ? আমার বউ আছে, আমি যা খুশি তাই করব। প্রীতি লজ্জার রাগে অয়নের বাহুতে কিল মেরে অন্যদিকে চলে গেল। ওদের এই মিষ্টি খুনসুটির মাঝেই প্রীতির জন্য লেহেঙ্গা আর অয়নের জন্য শেরওয়ানি নেওয়া হয়ে গেল। এখন সবাই ব্যস্ত নিজেদের পোশাক বেছে নিতে। এহসান নিজের জন্য পাঞ্জাবি দেখছিল। পছন্দ মতো একটি পাঞ্জাবি পেয়েও গেছে। হঠাৎ তার চোখ পড়ল মেয়েদের সেকশনে। নিধি খুব মনোযোগ দিয়ে লেহেঙ্গা খুঁজছে, কিন্তু কিছুতেই মন মতো পাচ্ছে না। এহসানের চোখ আটকে গেল একটি লেহেঙ্গায়। কোনো দ্বিধা না করেই সে সেটি নিয়ে নিধির সামনে গিয়ে দাঁড়ালো। লেহেঙ্গাটা সামনে ধরে বলল, এটা নাও, তোমাকে দারুণ মানাবে। নিধি একটু অবাক হয়ে তাকালো তার দিকে। এহসান তার জন্য পোশাক পছন্দ করেছে, এই ভাবনায় এক মুহূর্তের শিহরণ বয়ে গেল নিধির ভেতরে। সে নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ। এহসান আবার বলল, নেবে না? তাতে হুঁশ ফিরল নিধির। সে একটু হাসি মিশিয়ে লেহেঙ্গাটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ, সত্যি এটা অসাধারণ সুন্দর। এহসান হালকা হেসে বলল, মাই প্লেজিউর। বলেই আবার ফিরে গেল। রাফসান আর ওয়াসিফ নিজেদের মতো করে দোকানে ঘুরে ঘুরে এটা সেটা দেখছিল। হঠাৎ উমাইরার আগমন। রাফসান এক লাফে ওয়াসিফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ওর এমন আচরণ দেখে সবাই থমকে গেল। আসলে গাড়িতে আসার সময় উমাইরা বান্ধবীদের সঙ্গে পিছনে ছিটে বসেছিল, তাই রাফসানের খেয়ালই ছিল না। ওর এমন অপ্রস্তুত প্রতিক্রিয়ায় ওয়াসিফ বিরক্ত হলো। আর রাইসা, লামিয়া ও উমাইরার কপাল কুঁচকে তাকিয়ে রইল। উমাইরা ঠান্ডা অথচ কটাক্ষ ভরা কণ্ঠে বলল, ভাইয়া, আমি এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছি। আপনার এই ভীত ভীত প্রতিক্রিয়া আজও গেল না? এত ভয় পেলে আপনি অপারেশন করেন কি করে? মুরগির কলিজা নিয়ে ডাক্তারি করেন শুনে তো বিশ্বাস হয় না। রাফসান ওয়াসিফের পেছন থেকে উকি দিয়ে বলল, তোমার সামনে আমার মুরগির কলিজা হয়? তাছাড়া আমি কিন্তু দায়িত্ববান একজন ডাক্তার। উমাইরা বিরক্ত স্বরে বলল, হয়েছে, থামেন এবার। ভাইজান, আপনি কোনো পাঞ্জাবি পছন্দ করেছেন? এইবার সে ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, না, কেন? তুই কিনে দিবি নাকি আমাকে? হ্যাঁ দিব, আসুন। বলেই সে ওয়াসিফকে টেনে নিয়ে গেল পাঞ্জাবির সেকশনে। ওয়াসিফ নির্বিকার মুখে দাঁড়িয়ে হতভম্ব বসে। এই মেয়ে নাকি তাকে পাঞ্জাবি কিনে দেবে, ভাবা যায়। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রাইসা, লামিয়া আর রাফসান। উমাইরা একের পর এক পাঞ্জাবি দেখছে, কিন্তু কিছুতেই কিছু পছন্দ হচ্ছে না। হঠাৎ তার চোখে পড়ল সাদা রঙের একটা পাঞ্জাবি। পাঞ্জাবিটার গায়ে সূক্ষ্ম সোনালি সুতার কাজ, না কোনো সিকোয়েন্স, না জৌলুস। তবুও এক দেখাতেই মন কেড়ে নেয়। উমাইরা পাঞ্জাবিটা তুলে দিয়ে বলল, এটা পরে দেখুন তো একবার। ওয়াসিফ ট্রায়াল রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে বের হয়ে যেন এক মুহূর্তে পুরো দোকান নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে ওয়াসিফের দিকে। সাদা পাঞ্জাবি, সোনালি সুতো, আর তার গায়ে যেন এটা তার জন্যই বানানো হয়েছে। ফর্সা গায়ের রঙে সেটা যেন আলাদা একটা দীপ্তি ছড়াচ্ছে। উমাইরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এ যেন কোনো রূপকথার গল্প থেকে নেমে আসা রাজপুত্র। পিছন থেকে নিধি, স্নিগ্ধা, এহসান, মেহরাব, প্রীতি, অয়ন। রাফসানের চিৎকার শুনে ছুটে এসে দৃশ্য দেখে হতবাক। রাফসান চিৎকার করে বলে উঠল, বন্ধু, তোকে তো হেব্বি লাগছে রে। বলতে হবে উমাইরার চয়েস 1 নাম্বার। একদম পারফেক্ট পাঞ্জাবিটা বের করেছে তোর জন্য। ওয়াসিফ তখনও কিছু বলছে না।
শুধু তাকিয়ে আছে উমাইরার দিকে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, তোর চোখে কেমন লাগছে আমাকে? ওয়াসিফ বুঝল উমাইরার অভিব্যক্তি। নেশালো চোখে তাকিয়ে আছে উমাইরা। তার মোহমল্লিকা মোহিত হয়েছে তাকে এই পাঞ্জাবিতে দেখে। মুস্কি হাসলো ওয়াসিফ। উমাইরার চোখে এক অদ্ভুত নেশা, যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে গভীরে, ঠিক যেমন চোরাবালি টানে নিজের গভীরে। ওয়াসিফের প্রেমের অতল নির্বিকার নিঃশব্দে। ওয়াসিফ বুঝে ফেলে সেই চোখের ভাষা, বুঝে ফেলে তার মোহমল্লিকার চোখে কেমন নির্জন ভালোবাসা জমেছে। শুধু উমাইরার বুঝতে পারে না, সে আজও জানে না তার জন্য কেউ একজন চোখের পাতায় স্বপ্ন আঁকে, নিঃশব্দে ভালোবাসে, আর প্রতিটি মুহূর্তে তো শুধু তাকেই অনুভব করে। বাকি সবাই তখন কেনাকাটায় ব্যস্ত। কারো পছন্দ হয়ে গেছে, কেউ বা প্রায় শেষ করে ফেলেছে। স্নিগ্ধা এখনও কিছু কিনতেই পারেনি, আর উমাইরা শাড়ি কিনেছে, তবে একদম সাধারণ ধরনের। জাঁকজমক, ঝলমলে সাজগোজ এসব উমাইরার স্বভাবে একেবারেই নেই। সে সবসময় একটু সাদামাটা, একটু অলিখিত পরিপাটি। স্নিগ্ধা এদিক ওদিক ঘুরে ঘুরে নিজের জন্য পোশাক দেখছে, কিন্তু কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছে না। আর আশেপাশে কেউ নেই তাকে একটু সাহায্য করবে। সবাই এতক্ষণে ক্লান্ত, কেউ বিশ্রামে বসেছে, কেউ ফোনে ব্যস্ত। ঠিক তখনই আচমকা মেহরাব এসে পেছনে দাঁড়ালো। স্নিগ্ধা চমকে গিয়ে একটু পিছনে গেল। ভয় পেলে? সরি, তোমাকে ভয় দেখাতে চাইনি। ইটস ওকে ভাইয়া, হঠাৎ আসার জন্য একটু ঘাবড়ে গিয়েছিলাম। বলল স্নিগ্ধা, এখনো একটু অবাক চোখে তাকিয়ে। পছন্দ হচ্ছে না কিছু? দুটো পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না। সে দুইটা সারারা সেট মেহরাবের সামনে ধরে দেখালো, একটা মিডো গ্রিন আর একটা ল্যাভেন্ডার। মেহরাব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল দুটোর দিকে, তারপর ল্যাভেন্ডার সেটটার দিকে আঙ্গুল তাক করে বলল, এটা নিতে পারো, তোমাকে সব রঙেই মানাবে। তবে যদি দ্বিধা থাকে দুটোই নিয়ে নাও, আর একটা নিতে চাইলে তাহলে আমার পছন্দ এইটা। স্নিগ্ধার মুখে হাসি ফুটে উঠল। এটাই ওর মনেও বেশি টানছিল। শুধু একটা নিশ্চয়তা দরকার ছিল, আর সেটা মেহরাব দিয়েছে। সে খুশি গলায় বলল, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমারও এটা একটু বেশি ভালো লেগেছিল, আপনি কনফার্ম করে দিলেন। আর কি চাই? হাসি মুখে স্নিগ্ধা ড্রেসটা নিয়ে চলে গেল, আর মেহরাব পেছনে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। ওরা বুকে হাত দিয়ে যেন সেই হাসিটাকে ধারণ করে রাখছে, একটু আবেশ, একটু অনুধাবনে। সবার কেনাকাটা শেষ। বাড়ির বড়রা আগামীকাল বের হবে নিজেদের কেনাকাটার জন্য। আগে নতুন বউয়ের শপিংটাই সবচেয়ে জরুরি ছিল, তাই সেটাই সবার আগে সারা হয়েছে। সবাই এখন রিসিপশনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে বিল পরিশোধের অপেক্ষায়। ওয়াসিফ এগিয়ে গিয়ে বিল পেমেন্ট করছে। হঠাৎই উমাইরা নিজের কার্ডটা বাড়িয়ে দিল রিসিপশনিস্টের দিকে, আর এক হাত দিয়ে ওয়াসিফকে দেখিয়ে বলল, উনি যে পাঞ্জাবিটা ট্রায়াল দিয়েছিল সেটা পেমেন্ট আমার কার্ড থেকে কেটে নিন। এক মুহূর্তে সবাই থমকে গেল। বিস্ময়, মুগ্ধতা আর নীরব চমক সব মিশে আছে সবার দৃষ্টিতে। কিন্তু উমাইরা, সে একদম স্বাভাবিক, নিশ্চিন্ত, যা বলেছে সেটাই করেছে, যেন কোনো ব্যাখ্যার দরকার নেই। ওয়াসিফ বাধা দিল না। সে জানে বাধা দিলেও শুনবে না উমাইরা, কিছুতেই থামানো যাবে না। বরং মনটা ভরে গেল একরাশ অনুভূতিতে। চোখে এক চিলতে মুচকি হাসি খেলল। আজ সবাই রওনা দিয়েছে সিলেটের উদ্দেশ্যে, উমাইরার প্রিয় একটি জায়গা। প্রীতির ইচ্ছা ছিল বিদেশে অনুষ্ঠান করার, তবুও সে করেনি। প্রিয় বান্ধবীর পছন্দকে অগ্রাধিকার দিয়েছে। বন্ধুতে যেন কোনো হিসাব না থাকে, থাকে শুধু মনে রাখা আর ক্ষমা করে দেওয়া। প্রীতি ঠিক করেছে উমাইরার মনে বাকি যত অভিমান, যত না বলা কষ্ট, সব কিছু সেই সিলেটেই ফেলে আসবে। উমাইরার হাসির মাঝে মিশিয়ে দেবে ভালোবাসা, সেই আগের বন্ধুত্ব। উমাইরা একদিন বলেছিল বাইরে কোথাও করতে। প্রীতি তখন শুনেছিল ঠিকই, কিন্তু সে চেয়েছে উমাইরার পছন্দের জায়গাতেই বিয়ে করবে, তাই কেউ আর আপত্তি করেনি। উমাইরার ট্রেন ভ্রমণ করতে বরাবরই ভালো লাগে। দূরে কোথাও যাওয়ার হলে সে অন্য কোনো বহনের কথা ভাবেই না, শুধু ট্রেন। সেই কারণেই প্রীতি ও অয়ন ঠিক করেছে এবার তারা ট্রেনেই যাবে। বড়রা যাবে বাড়ির গাড়িতে, কারণ এত জিনিসপত্র ট্রেনে নেওয়া সম্ভব নয়, হারিয়ে যাওয়ারও ভয় আছে। ছেলেরা সবাই মিলে গাড়িতে জিনিসপত্র তুলছে। প্রীতির বাড়ির লোকজনও যাচ্ছে গাড়িতে। বাড়ির বড়দের যাওয়ার পর ছোটরা একে একে বেরিয়ে পড়েছে স্টেশনের দিকে। ট্রেন চলছে আপন গতিতে। সেই চিরচেনা সাঁই সাঁই শব্দে যেন ফেলে আসা সব স্মৃতি ঝাপসা হয়ে যাচ্ছে।
ওয়াসিফ দুটো কেবিন বুক করেছিল। একটাতে যাবে ওয়াসিফ, উমাইরা, স্নিগ্ধা, এহসান, নিধি, মেহরাব, অয়ন ও প্রীতি। বাকিরা অন্য কেবিনে আছে। জানালার পাশে বসে উমাইরা বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসে চুল উড়ছে। তার মুখোমুখি বসে আছে ওয়াসিফ। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে উমাইরার দিকে, যেন এই মুহূর্তটা কোনোভাবেই হারাতে চায় না সে। বাকি সবাইও বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। তাদের এই নীরবতা যেন হজম হচ্ছে না এহসান মেহরাবের। একটু কাশির ভান করে বলে উঠল, এই তোমরা কি ট্রেনের সাথে দৃষ্টি লড়াই করছো নাকি? একটু শব্দ বেরোচ্ছে না কারো মুখ থেকে? উমাইরা চোখ মেলে তাকায় মেহরাবের দিকে, মুচকি হেসে বলে, তুমি কথা বলো না প্লিজ, তোমাকে চুপ দেখলেই শান্তি লাগে। ওয়াসিফ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, আসলে প্রকৃতি কিছু শব্দহীন কথা বলে, বুঝলে মেহরাব? তুই কেবল কানে শোনার চেষ্টাই করিস, মন দিয়ে শুনলে বুঝতে। মেহরাব চোখ বড় বড় করে বলে, আরে বাহ, খুবই হয়ে গেছো নাকি রে? জানি না কোথাকার বাতাসে কারা উড়ে আসছে। সবাই হেসে ওঠে। উমাইরার চোখে এবার একটু প্রশান্তি, একটু হাসি। ট্রেন এগিয়ে চলে, ঠিক যেমন করে সময় এগিয়ে চলে নতুন কোনো গন্তব্যের দিকে। হাসি থামিয়ে এহসান বলল, ওমো, একটা গান ধর। এই বোরিং জার্নি আর ভালো লাগছে না। কি বলো ভাইয়া? এভাবেই তো ঠিক আছি। প্রকৃতি দেখো না কত সুন্দর। আরে না না, তুই একটা গান ধর প্লিজ। জোর দিয়ে বলল এহসান। তখনই বাকি সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ উমাইরা, গান ধর, গান ধর। অজ্ঞতা সবার চাপে পড়ে গিটারটা হাতে তুলে গেয়ে উঠল উমাইরা। है चलो ना ढूंढे शहर नया जहाँ मुस्कुराते हैं बिखरी। তার গলার সুর তুলতেই বাকিরাও গলা মেলালো। একসাথে গাইতে গাইতেই মুহূর্তটা যেন উৎসবে পরিণত হলো। এভাবেই একের পর এক গান গাওয়া চলতেই থাকলো। কখন যে গন্তব্যে পৌঁছে গেছে কেউ বুঝতেই পারেনি। অনেকটা রাত পেরিয়ে তারা অবশেষে গন্তব্যে পৌঁছালো। ক্লান্ত শরীরে সবাই নিজ নিজ জিনিসপত্র নিয়ে বরাদ্দকৃত কক্ষে চলে গেল। অয়ন ও ওয়াসিফের জন্য রাখা হয়েছে আলাদা একটি রুম। ওয়াসিফের রুমে থাকবে রাফসান, যে ওদের সাথেই এসেছে। অন্যদিকে অয়নের বন্ধুরা থাকবে পাশের একটি রুমে। যদিও তারা কেউ আজ এসে পৌঁছায়নি। বাড়ির বড়দের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। মেয়েদের মধ্যে উমাইরা, স্নিগ্ধা, নিধি এবং উমাইরার মামাতো বোন থাকবে একসাথে। প্রীতি, রাইসা আর লামিয়া, এ তিনজন থাকবে এক রুমে। এহসান, মেহরাব আর প্রীতির ভাই প্রত্যয়ও একই ঘরে থাকবে। বাকি আত্মীয় স্বজন এখনও এসে পৌঁছায়নি। কাল থেকে একে একে আসতে শুরু করবে। উমাইরার নানা বাড়ির সদস্যরা, প্রীতির নানা বাড়ির লোকজন, ফুপুরা আর ছোট কাকামণির শ্বশুরবাড়ির আত্মীয়রা। এভাবেই ধীরে ধীরে জমে উঠবে পুরো বাড়ি উৎসবের আমেজে। মধ্যরাত, অথচ উমাইরার চোখে একটুও ঘুম নেই। শরীর ক্লান্ত, দিনের ভ্রমে জারিত, তবুও চোখে ঘুম নামে না। চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে এলো সে। খোলা আকাশের নিচে একটু প্রশান্তির খোঁজে হাঁটছে ধীরে ধীরে। আকাশ অন্ধকারে ঢাকা, তবুও চাঁদের আলোয় চারপাশটা ভাসছে মৃদু নরম আলোর পরশে। দুই একটা তারা দেখা যাচ্ছে, যেন নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। হালকা ঠান্ডা বাতাস বইছে। উমারার গায়ে থাকা চাদরটা উড়ে উড়ে উঠছে হাওয়ায়। খোলা চুলগুলো বাতাসে দুলছে, আর সে দাঁড়িয়ে আছে নীরব আকাশের নিচে, যেন নিজেকে খুঁজে ফিরছে। এখানে একা দাঁড়িয়ে কি করছিস? হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠ। উমাইরা ঘুরে দাঁড়ায়। বুকের ওপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ওয়াসিফ। উমাইরা আবারও সামনে তাকিয়ে বলে, কিছু না, ঘুম আসছিল না তাই একটু বাইরে এসেছি হাঁটতে। ওয়াসিফ কোনো কথা না বলে নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়। চারপাশে নিস্তব্ধতা, হাওয়ার মৃদু শোষ শব্দ ছাড়া কিছুই নেই। একসময় সেই নীরবতা ভেঙে উমাইরা নিজেই বলল, আমি ওদের ক্ষমা করেছি ভাইজান, কিন্তু আপন করে নিতে পারছি না। সেই বন্ধুত্ব আর খুঁজে পাচ্ছি না আমি। ওদের সাথে কথা বলেও আগের মতো মিশতে পারছি না আমি। এরকম কেন হচ্ছে ভাইজান? ওয়াসিফ আকাশের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, মুখে একটুও ভাবান্তর নেই। তারপর ধীর কণ্ঠে বলে, মন আর মস্তিষ্কের লড়াইয়ে তুই মনকে জিতিয়েছিস, তাই ক্ষমা করেছিস ওদের। এটা ভাবিস না ওরা শাস্তি পায়নি। তুই দৃষ্টি বলেছি অন্য কেউ দেয়নি। তুই প্রতিশোধ পড়ার না বলে অন্য কেউ তোর হয়ে প্রতিশোধ নেয়নি। সৃষ্টিও নিশ্চয়ই থেমে থাকেনি। তুই এখন ওদের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারছিস না, এটা স্বাভাবিক। মনের কোণে কিছু না কিছু থেকেই যায় হুমায়রা। ওদের আবার তোর মনে জায়গা করে নিতে হবে। ততদিন অপেক্ষা কর, দেখ ওরা কিভাবে নিজেদের বদলায়। তোর মন জয় করতে পারে কিনা। এসব ভাবিস না এখন। তোর ভাইয়ের বিয়ে, সেটা উপভোগ কর মন দিয়ে।
তোর আপন রক্তের ভাই। বান্ধবীর সাথে বিয়ে হলেও নিজের ভাইয়ের বিয়েতে উপভোগ কর। এই সময় আর ফিরে আসবে না, তাই বিফলে যেতে দিস না। চল, অনেক কাজ আছে কাল, ঘুমিয়ে পড় গিয়ে। উমাইরা ও ওয়াসিফ ফিরে গেল রুমে। এত ভেবে তো সত্যি কিছু হবে না, এই সময় আর ফিরে পাবে না। সব ভাবনা রেখে আনন্দ করা উচিত। বিয়ের বাড়িতে চলছে চূড়ান্ত ব্যস্ততা। ছেলে মেয়ে সবাই এদিক থেকে সেদিক ছুটছে। আত্মীয় স্বজন এসে গেছে আগেই। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার মজায় ব্যস্ত। চারদিকে যেন উৎসবের রং লেগেছে। অয়ন আর প্রীতিকে কোনো কাজেই হাত দিতে দেওয়া হয়নি। ওরা শুধু আনন্দ করুক, হাসুক, খুশি থাকুক, এই চাওয়াই সবার। এদিকে মেহরাব, এহসান, নিধি, স্নিগ্ধা, উমাইরা আর ওয়াসিফ ছোটাছুটি করে সামাল দিচ্ছে পুরো অনুষ্ঠান। কোথায় কি বাকি, কোথায় কি লাগবে অনুষ্ঠান, কোথায় কি বাকি, কোথায় কি লাগবে, খাবারের আয়োজন ঠিক আছে কিনা, সবকিছুর খুঁটিনাটি নজরে রাখছে ওরা সবাই মিলে। তাদের টিমওয়ার্ক আর হাসি মুখে কাজ করার এই চিত্রটাই যেন সবচেয়ে বেশি মন ভরিয়ে দিচ্ছে সবাইকে। স্নিগ্ধা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, এমন সময় হঠাৎ এক পুরুষের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুজনে একসাথে চিটপটাং হয়ে মাটিতে পড়ে যায়। মাথা তুলে স্নিগ্ধা চোখ মেলে দেখে মেহরাব। চোখ মুখ লজ্জায় লাল করে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। এত দৌড়াদৌড়ির মধ্যে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে গেল। আই এম এক্সট্রিমলি সরি। মাথা নিচু করে গম্ভীর স্বরে কথা বলল সে। অপরদিকে মেহরাব মৃদু হেসে বলল, আরে না না, এত হাইপার হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। আসলে আমিও তো তোমাকে খেয়াল করিনি। আর যদি এমন স্পর্শ পেতেই হয়, তোমার ছোঁয়া পেলে দোষ কি? মেহরাব মজা করেই বলল কথাটা। স্নিগ্ধা আরও লজ্জায় পড়ে গিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল। এদিকে উমাইরা তখন থেকে ওয়াসিফকে খুঁজে চলছে। বেটা গদ্ধব কোথায় আছে কে জানে। সেই সকাল থেকে মাত্র একবার দেখেছিল। মনটা আকুপাকু করছে একটু দেখার জন্য। উমাইরা বিড়বিড় করছে, একবার তোকে আমার প্রেমে ফেলি শ্বশুরে পোলা, তারপর তোকে মজা বোঝাবো উমায়েরা কি জিনিস। কি বিড়বিড় করছিস? কানের কাছে ফিসফিসিয়ে কথাটি বলল ওয়াসিফ। ও মা গো, কোন বাল রে? ভয়ে এক চিৎকার দিয়ে পেছনে তাকিয়ে দেখল ওয়াসিফ। উমাইরার সাথে সাথে মুখ নিচু করে বিড়বিড় করে গালি ছুড়ল। কোন বালরা, কি ধরনের কথা? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল ওয়াসিফ। উমাইরা দাঁত বের করে এক হাসি দিয়ে বলল, যে ধরনের শুনেছেন ওই ধরনেরই। কথা শেষ করেই যেন বাস পড়ার আগেই দৌড়। চুলে বাতাসের ছোঁয়া, পায়ে পায়ে হাওয়া, মুহূর্তেই দৃষ্টির আড়ালে। ওর যাওয়ার পানে কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল ওয়াসিফ। নীরবে পেছন ফিরল আর ধীরে ধীরে মিলিয়ে গেল অন্য পথে। আজ মেহেদির অনুষ্ঠান। রিসর্টের ভেতর একটি খোলা জায়গায় এক বিশাল গাছের নিচে সাজানো হয়েছে মেহেদির বিশেষ আয়োজন। গাছের ডালে ঝুলছে গাঁদা ফুলের মালা। লম্বা লম্বা করে ঝুলে থাকা উজ্জ্বল হলুদ ও কমলা ফুলের ছটায় জায়গাটা যেন এক রঙিন স্বপ্নপুরী। মালার ফাঁকে ফাঁকে ছোট ছোট বাতি ঝুলছে, যেগুলো সন্ধ্যার আলো আধারিতে ছড়িয়ে দিচ্ছে নরম ঝলমলে আলো। মাঝখানে রাখা হয়েছে একটি কমলা রঙের সোফা, পাশে দুটি চেয়ার। সোফার ওপর রঙিন কুশন সাজানো, চারপাশটা আরামদায়ক ও নরম পরিবেশে ভরিয়ে তুলেছে। সামনে ছোট্ট একটি টেবিল, যেখানে ছোট্ট ফুলদানিতে গোলাপ ফুল রাখা, আর একপাশে একটি গোল প্লেট, যেটি গাঁদা ফুলের মালা দিয়ে ঘিরে সাজানো হয়েছে। তার ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি বিছানায় অনেকগুলো মেহেদির কোণ রাখা হয়েছে দারুণ নান্দনিকভাবে। পেছনের গাছ আর ঝোপঝাড়ে সবুজের ছোঁয়া পুরো দৃশ্যটিকে করেছে আরও প্রশান্ত ও মনোমুগ্ধকর। বড়রা সবাই নিজেদের মতো বসে গল্প করছে। এর মধ্যে মেয়েরা এসে উপস্থিত হলো প্রীতিকে ঘিরে। প্রীতিকে বসানো হলো, আর তার চারপাশে রঙের শাড়ি, কাঁচা ফুলের কানের দুল ও টিকলি, মাথায় কমলা রঙের দোপাট্টা। তাকে দেখে মনে হচ্ছিল যেন বসন্তের রঙের রাঙ্গা কোনো অপ্সরা। বাকি মেয়েরা সবাই পরেছে কমলা রঙের পোশাক, কারো পরনে শাড়ি, কারো থ্রি পিস, কারো আবার ছায়ারা। ছেলেরা সবাই সাদা রঙের পাঞ্জাবি পরেছে, কারণ ওয়াসিফ আগে থেকেই বলে রেখেছিল সে অন্য কোনো রং পরবে না। তারা নিজেদের মতো গল্প করছে, ছোটখাটো কাজ সামলাচ্ছে। ঠিক তখনই উমাইরা হাতে গিটার নিয়ে মঞ্চে প্রবেশ করে। ওয়াসিফ এক ঝলক তাকাতেই থমকে যায়। বেনি করা চুলে ফুল পেঁচানো, কানে কাঁচা ফুলের দুল, কোনো জাঁকজমক সাজ নেই। কপালে ছোট্ট একটি টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে সামান্য কাজল, কিন্তু সেই সরলতাই যেন ওয়াসিফকে বিদ্ধ করল। ওর হৃদস্পন্দন থেমে যায়। এই রূপের অর্থ কি?
এটাকে আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্যই? নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে ওয়াসিফ। ভাই নিজেকে সামলাও। ওয়াসিফের বেসামাল অবস্থা দেখে পাশ থেকে অয়ন বলে উঠল। রাফসান, ইহসান, মেহরাব আর অয়নের বাকি বন্ধুরা হেসে ওঠে। থামবি তুই? আমি যে তোদের বড় ভাই আর ও যে তোদের ছোট বোন, এটা বলে গেছিস? না ভাই, ভুলে কিভাবে? কিন্তু আপনার এই অবস্থা দেখে আমার বোন তো হঠাৎ করেই বুঝে যাবে আপনি ওকে ভালোবাসেন, নাকি আপনি চান ও যেন জেনে যায়? না না, এত তাড়াতাড়ি কিছু না। 5টা বছর পড়েছি আমি, আর একটু শাস্তি তো ওর প্রাপ্য। ভাই এটা বেশি হয়ে যাচ্ছে না? দোষটা তো আমাদেরই ছিল, আমাদের জন্যই তো। কারণ যেটাই হোক, ভুগেছি তো আমি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো মেহেন্দির দিকে যাই। ছেলেরা সবাই এসে পড়েছে মেয়েদের মহলে। চারপাশে হাসি ঠাট্টা আনন্দে হুল্লোড়। মেহরাব এসে স্নিগ্ধার পাশে বসে পড়ে। বাধ্য হয়ে এহসানকে বসতে হয় উমাইরা আর নিধির মাঝখানে। ওয়াসিফ ও রাফসান এক কোণে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে। অয়ন বসেছে প্রীতির পাশে। তার বন্ধুরাও এসে তাদের সঙ্গে যোগ দিয়েছে। প্রীতির কাজিনরাও পাশে বসে আড্ডায় মেতে উঠেছে। মুরব্বীরা একটু দূরে বসে অনুষ্ঠান উপভোগ করছে। মা, চাচি, ফুপু, মামি দুই পক্ষেরই অনেক ইয়াং গেস্ট এসেছে মেহেদি দিতে। তাদের দিয়েই শুরু হয়েছে হাতে রং লাগানো। পাশেই চলছে নাচ গান, তালে তালে নাচছে ছোট বড় সবাই। উমাইরা বক্সের গান বন্ধ করে দিল। সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, চলো সবাই একত্রে বসি, সবাই মিলে গান গাইবো। একটু হইচই শুরু হলো। সবাই জড়ো হয়ে গোল হয়ে বসেছে। তখন ওই স্নিগ্ধা হঠাৎ চেঁচিয়ে উঠল, আপুই, তুমি গান পারো দেখে সবাই যে গান পারে এমন তো না, আমি তো পারি না। মুখটা কাচুমাচু করে কথাটা বলল স্নিগ্ধা। উমাইরা হেসে বলল, আরে ব্যাপার না, তোর গাইতে হবে না। তুই আর নিধি বরং একটা নাচ দে, নিধিও তো গাইতে পারে না। নিধি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলে উঠল, হ্যাঁ আপু, এটা তো একদম বেস্ট হবে, আমরা দুজনেই ভালো নাচতে পারি। সবাই যার যার জায়গায় গিয়ে বসল। প্রীতির কাজিনরা প্রথমে শুরু করলো। গান চলছে, চলতে চলতে রাত অনেক হয়ে গেল। এর মধ্যেই প্রীতির মেহেদি দেওয়া শেষ। বাকি আছে স্নিগ্ধা, নিধি আর উমাইরা। মেহেদি দেওয়ার যারা এসেছে আপাতত তাদের বিশ্রামের সময় দেওয়া হয়েছে। তাদের কিছু খাবারও দেওয়া হয়েছে খাওয়ার জন্য। রাত গভীর হওয়ায় বড়রা সবাই ভেতরের ঘরে চলে গেছেন বিশ্রাম নিতে। প্রীতির কাজিনদের পালা শেষ হতেই স্নিগ্ধা আর নিধি নেমে পড়ল নাচতে। এরপর আবারও মেহেন্দি পড়তে হবে। উমাইরা গিয়ে গান বাজিয়ে দিল, सांसों में पिरो ले तू, होठों से छू ले तू, अपना बना ले मुझे प्यार से, सीने से लगा कर रख, करे जिया थक थक। গানের তালে তালে স্নিগ্ধা আর নিধি নেচে চলছে। তাদের প্রাণবন্ত নাচ দেখে সবাই বেশ উচ্ছ্বাসিত। এদিকে মেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। চোখ ফেরানো যেন দায় হয়ে গেছে তার জন্য। প্রতিটি স্টেপ, প্রতিটি ভঙ্গিমা যেন স্লো মোশনে চলছে, শুধুই তার জন্য। বিমগ্ধ নয়নে চেয়েছিল সে। কখন যে মুখটা অবাক হয়ে হা হয়ে গেছে কেউই পায়নি। পাশ থেকে হঠাৎ ওয়াসিফ আলতো করে তার চোয়াল ছুঁয়ে মুখটা বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বলল, আমার অবলে শালের দিকে নজর দিস না, তোকে আমি দিচ্ছি না আমার শালি। ওয়াসিফের কথা শুনে প্রথমে খানিকটা ঘাবড়ে গেল মেহরাব। তারপরই বুঝে গেল ভাই তার চোখের ভাষা বুঝে ফেলেছে। সেজন্য বাচ্চাদের মতো ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, ভাইয়া। ভাইয়া ভাইয়া করে লাভ নেই। আমার শালি তোকে চাইলে আমার আপত্তি নেই, কিন্তু যদি না চায় তাহলে একবার ওর কথা মুখে আনবি না, সাবধান করে দিলাম। দেখো না, একদিন তোমার শালি এসে বলবে সে আমাকে চায়, তখন যেন বলে না আমি আগে থেকে জানতাম। বলে ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বসে রইল মেহরাব। আর ওয়াসিফ ছোট ভাইকে জব্দ করতে পেরে মুখ টিপে হেসে ফেলল। পাশে থাকা রাফসানও হেসে কুটি কুটি হচ্ছে। অবশেষে নিধিদের নাচ শেষ হলো। নিধিদের নাচ শেষ হওয়ার পর অয়ন ও প্রীতি একসাথে গান ধরল। অয়ন ও প্রীতির মধুর রোমান্টিক গানে মুহূর্তেই পরিবেশটা রোমান্টিক হয়ে গেল। হালকা বাতাসে গাছের ডালগুলো যেন তাল মিলিয়ে নাচছিল। ঝুলন্ত গাঁদা ফুলের মালাগুলো দোল দিচ্ছিল এক ছন্দে। দূরে কোথাও পাখির ডাকে যেন সুরের মিষ্টি প্রতিধ্বনি পড়ছিল। প্রীতি গানের মাঝে চোখ তুলে একবার অয়নের দিকে তাকালো। অয়নের চোখে ছিল প্রশ্রয়।
স্নেহ আর অব্যক্ত ভালোবাসার ঝিলিক। প্রীতি একটু লাজুকতাভাবে মুখ ঘুরিয়ে নিলেও ঠোঁটের কোণে ফুটে উঠেছিল একটি নরম হাসি। চারপাশটা যেন থমকে দাঁড়িয়েছিল তাদের এই নিঃশব্দ ভালোবাসার মুহূর্তে। সবার মনেই অনুভূতিরা খেলা শুরু করে দিল। ওয়াসিফ তাকিয়েছিল উমাইরার দিকে, কিন্তু উমাইরা টেরই পায়নি। সে তো ব্যস্ত ভাইয়ের গান শুনতে। ওয়াসিফের দৃষ্টি ছিল স্থির, অথচ চোখের গভীরে চলছিল টানাপোড়েনের এক স্রোত। চারপাশে হাসি, আনন্দের ভিড়, প্রেমের ঝিলিক। গানের সুরে যখন সবাই হারিয়ে যাচ্ছে, তখন তার মন খুঁজে ফিরছে একটিমাত্র মুখ, উমাইরা। এই মুহূর্তে ওর চঞ্চলতা, উচ্ছ্বাস, মুগ্ধতা সব কিছু যেন একসাথে ভালো লাগার রঙে রঙিন লাগছে ওয়াসিফের চোখে। তবে তার ভালোবাসাটা মুখে বলা নয়, বরং চোখের ভাষায় প্রকাশ পাওয়া এক নিঃশব্দ অনুভব। সে জানে উমাইরা এখনও টের পায়নি, তবু সে চুপচাপ দেখে যাচ্ছে, যেন প্রতিটি মুহূর্ত মনেই গেঁথে রয়েছে। মেহরাব ও স্নিগ্ধার চোখাচোখি হচ্ছিল। মেহরাবের দৃষ্টি দেখে স্নিগ্ধা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার চোখ তুলে তাকাবার সাহস হয় না তার। এদিকে এহসানের মনে হলো কেউ যেন তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ অয়ন ও প্রীতির দিক থেকে চোখ সরিয়ে দেখে নিধি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। চোখে অনুভূতির জোয়ার। এহসান তৎক্ষণাৎ পড়ে নিল সেই চোখের ভাষা। গান শেষ না হওয়া পর্যন্ত তাকিয়েছিল সেই চোখে। অয়ন ও প্রীতির পালা শেষ। চারপাশে হাততালি আর উচ্ছ্বাসের রেশ এখনও কাটেনি। এবার পালা উমাইরার। বুক ভরা অনুভূতি নিয়ে সে ধীরে ধীরে নিঃশব্দে গিটারটা হাতে তুলে নেয়। উমাইরা একবার তাকায় চারপাশে, তারপর থেমে যায় ওয়াসিফের দিকে চোখ রাখতেই। তারপর সে গেয়ে উঠল। গলার সুরে ছিল স্নিগ্ধতা, প্রেম আর এক ফোঁটা সাহস। पल पल ए दिल घबराए, पल पल ए दिल शर्माए, कुछ कहता है और कुछ कर जाए, कैसी है पहली मो दिल मर जाना, इश्क में जल्दी बड़ा जुर्माना, तू सबर तो कर मेरी यार, जरा सांस तो ले दिलदार, चल फिक्र न गाली मार यार, है दिन दे जिंदगी चार, हौले हौले हो जाएगा प्यार, चल यार हौले हौले हो जाएगा प्यार। প্রতিটি লাইন উমাইরা যেন ওয়াসিফের দিকে তাকিয়েই গেয়েছে, চোখে চোখ রেখে যেন বলছিল, দেখো আমি কেবল তোমার জন্যই গাইছি। ওয়াসিফ দেখেছে সেই দৃষ্টি, গভীরভাবে দেখেছে, কিন্তু বুঝতে দেয়নি কিছুই। মুখে ছিল এক অচেনা নির্লিপ্ততা, যেন কিছুই টের পায়নি। উমাইরা তাকিয়েছিল শুধু একবার যদি ওয়াসিফ তাকায়, একবার যদি তার চোখে চোখ রাখে, তাহলেই সে বুঝে নিত এ দৃষ্টি কি শুধু তার জন্য। কিন্তু না, ওয়াসিফ তাকায় না, তাকে হতাশ করে মাটির দিকে চেয়ে থাকে, যেন কিছুই জানে না, বুঝে না। অথচ উমাইরা জানতেই পারল না তার রাজপুত্রের দৃষ্টি, যাকে সে নিজের মনের রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে, সে দৃষ্টি কেবল মোহমল্লিকার দিকেই থেমে থাকে। উমাইরার হৃদয় তখনও গাইছিল, কিন্তু কণ্ঠে আর সুর নেই। উমাইরার গান গাওয়া শেষ হলে তিন বোন মিলে বসে পড়ে মেহেন্দি লাগাতে। পরিবেশটা একটু কেমন কেমন হয়ে যায়। তন্মধ্যে এহসান গেয়ে উঠল। নিধি মেহেদি পড়ছিল, মনটা ছিল রঙের সুগন্ধে ব্যস্ত। ঠিক তখনই এহসানের গলায় ভেসে এলো এক সুরেলা গান। হঠাৎই চমকে উঠল নিধি। গানের সেই আকস্মিক সুর যেন ওর মন ছুঁয়ে গেল। সে তাকালো এহসানের দিকেই। এহসানের দৃষ্টি তখনও স্থির, গভীর, ঠিক নিধির দিকেই তাক করা। চোখাচোখি হয়ে যায় হঠাৎ, মুহূর্তটা থেমে যায় যেন। নিধির হৃদয় ধকধক করতে থাকে। সে বুঝে উঠতে পারছে না এই গানটা কি শুধু তার জন্য, নাকি কোনো না বলা অনুভব লুকিয়ে আছে এর ভেতর। তার জন্যই কি এই গান, নাকি নিছক এক মুহূর্তের কাকতালীয় মিল। সবাই বসে আছে, চারপাশে এক মধুর আনন্দ ঘন পরিবেশ। উমাইরা মেহেন্দি দিচ্ছে, হাতে গন্ধ উঠেছে মেহেন্দির। পাশে বসে থাকা মেয়েরা নিজেদের মধ্যে গল্পে মশগুল। হালকা হাসাহাসি, ফিস ফিসানো, কানে কানে কথা। রাত অনেক হয়েছে, ছোট কাজিনরা একে একে ঘুমিয়ে পড়েছে। প্রীতির কাজিনরাও নিজেদের কক্ষে ফিরে গেছে। এই নিরালায় যেন একটু নিস্তব্ধতা নেমে এলো।
এমন সময় অয়নের হঠাৎ খেয়াল হলো এই পুরো অনুষ্ঠানে সবাই একবার করে গান গেয়েছে, কেউ নেচেছে, কেউ তাল মিলিয়ে মজা করেছে, কিন্তু একটা মানুষ এখনও নীরব, ওয়াসিফ। অয়ন হেসে বলে উঠল, ভাই তুমি তো এখনো গান গাইলে না, বিষয়টা ঠিক জমলো না কিন্তু। সবাই একসঙ্গে ওয়াসিফের দিকে তাকালো। মুহূর্তেই সবাই মিলে তাকে ঘিরে ধরল। গান গান, একটা গান না শুনলে ছাড়ছি না। ওয়াসিফ একটু বিরক্ত মুখ করে চোখ রাঙ্গালো, যেন ভয় দেখানোর চেষ্টা। বলল, তোমরা একটু চুপ করবা? কিন্তু কেউ পাত্তা দিল না। সবাই উচ্ছ্বাসিত, হাসছে, উচ্ছ্বাসে তালি দিচ্ছে। প্রীতি হেসে বলল, আজকে গান না গেয়ে উপায় নাই ভাইয়া। অজ্ঞতা ভেঙে পড়ল ওয়াসিফের ভাবভঙ্গি। হালকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একপাশে তাকিয়ে বলল, আচ্ছা, তোমাদের শান্ত করার জন্যই গেছে, কিন্তু হাসলে কিচ্ছা শেষ। সবাই চুপ। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। ওয়াসিফ চোখ বন্ধ করে শুরু করলো গাওয়া। है जो इरादे बता दूं तुमको, शर्मा ही जाओगी तुम, धड़कने जो सुना दूं तुमको, घबरा ही जाओगी तुम, हमको आता नहीं है छुपाना, होना है तुझ में फना, चांद सिफारिश जो करता हमारी, देता वो तुमको बता, शर्मो हया के पर्दे गिरा के, करनी है हमको खता, जिद है अब तो मैं खुद को मिटा दूं, होना है तुझ में फना, ला 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 ला। পুরোটা সময় ওয়াসিফের দৃষ্টি এক জায়গাতেই, উমাইরার দিকে, যে মেহেন্দির ডিজাইনে ব্যস্ত, কিন্তু চোখের কোণে খেলে যায় এক মুচকি হাসি। শুনছে সে, কিন্তু ফিরছে না। কেন তাকাবে? যখন সে গিয়েছিল তখন তো ওয়াসিফও তাকায়নি। যেন এক নিঃশব্দ প্রতিশোধ, এক অভিমানের খেলা। তবুও ওয়াসিফ থেমে যায় না। তার কণ্ঠে ভেসে আসে একরাশ ভালোবাসা, নিঃশব্দ আকাঙ্ক্ষা, স্নেহের এক কমল স্পর্শ। চোখে ছিল আবেগ, ঠোঁটে সুর, আর মন জুড়ে শুধু উমাইরা। রাত্রির দ্বিতীয় প্রহর, সবার গান গাওয়া শেষ, মেহেন্দি পড়াও। কিন্তু এত আনন্দের মাঝেও মেয়েদের খাওয়া হয়ে ওঠেনি। হাতে মেহেন্দি, তাই কেউ নিজ হাতে খেতে পারবে না, আবার মেহেন্দি উঠানোও যাবে না। তখন ওই অয়ন প্রীতির জন্য খাবার নিয়ে এলো। সবার সামনে সে প্রীতিকেই খাইয়ে দিচ্ছে। ওদিকে বাকি 3 মেয়ে অসহায় চোখে তাকিয়ে রইল। উমাইরা হঠাৎ বলে উঠল, দেখলি রে নিধি, আজ আমাদের কপালে যদি একটা জামাই থাকতো আমরাও এভাবে খেতে পারতাম। কপালটাই খারাপ আমাদের। হ্যাঁ আপু, যা বলেছ। 3 বোন মুখটা লটকে রাখলো। ঠিক তখনই স্নিগ্ধার সামনে হঠাৎ এক লোকমা খাবার ধরা হলো। চোখ তুলে তাকিয়ে দেখে মেহরাব। স্নিগ্ধা অবাক, কিং কর্তব্য বিমূঢ়। এত লোকের সামনে এমন কি করে সম্ভব? লজ্জায় লাল হয়ে যায় সে। নিধি পাশ থেকে খোঁচা দিতে দিতে ফিসফিস করে বলল, নিয়ে নে মা, না হলে আমার এহসানের হাতে খাওয়াই হবে না। স্নিগ্ধা করুণ চোখে তাকায়। নিধিও পাল্টা একই রকম চোখ করে। শেষমেশ বাধ্য হয়ে স্নিগ্ধা লোকমাটা নিয়ে নেয়। নিধি এবার এহসানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আমাকে একটু খাইয়ে দেন না। শিশুর মতো মুখ করে বলে সে। এহসান কিছুটা ইতস্তত করে, চারদিক দেখে নিয়ে বলল, উমাইরাকে কে খাওয়াবে তাহলে? সত্যি তো। সবার দৃষ্টি যায় উমাইরার দিকে। উমাইরা শান্ত গলায় বলে, ওকে আগে খাইয়ে দাও, পরে আমাকে দিও। আচ্ছা ঠিক আছে। এহসান উঠে গিয়ে এবার খাবার এনে নিধিকে খাওয়াতে শুরু করল। অয়ন তখন ওয়াসিফের দিকে তাকিয়ে বলে, ভাই উমাইরাকে খাইয়ে দাও, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করলে তো আরও রাত বাড়বে। সবাই একসাথে সায় দেয় কথায়। ওয়াসিফ একবার তাকায় উমাইরার দিকে। সে কাদো কাদো মুখ করে বসে আছে, দীর্ঘশ্বাস ফেলে। চুপচাপ উঠে যায় ওয়াসিফ। খাবার এনে উমাইরার সামনে ধরে। হা কর। উমেরার যেই খাবারটা মুখে নিয়ে যাবে অমনি তার মেজাজটা বিগড়ে গেল।
কপট রাগ দেখিয়ে বলল, দই দিয়েছেন কেন? আমি খাবো না। কথা কম বল, হা কর। দই খেলে পেট ঠান্ডা থাকে, তাড়াতাড়ি হা কর। না, আমি দই খাই না। আপনি জানেন না, ইচ্ছে করিয়ে এনেছেন না। ভালো লাগে না এইসব। রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে যায় উমেরা। সবাই হতভম্ব, কে কি বলবে বুঝে উঠতে পারে না। ওয়াসিফের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় সবাই, কিন্তু সেও কিছু না বলে উঠে চলে যায়। চারদিক যেন এক নিমিষে চুপসে যায়, সবাই শুধু দীর্ঘশ্বাস ফেলে। রাত্রির তৃতীয় প্রহর, নীরব নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে। হঠাৎই ঘুম ভেঙে যায় উমেরার। খিদেয় পেট কাঁদছে। ধীরে ধীরে উঠে বসে সে। পাশে নিদ্রামগ্ন স্নিগ্ধা, নিধি আর মামাতো বোন মিমি নিঃশব্দে ফ্রেশ হয়ে এসে পোশাক বদলে নেয়। মেহেদি উঠিয়ে ফেলেছে ইতিমধ্যে। চুপি চুপি বাইরে এসে ফ্রিজ খুলে খাওয়ার কিছু খুঁজছে। ঠিক তখনই মুখের সামনে এক প্লেট রোস্ট আর পোলাও এসে ধরা পড়ে। চমকে উঠে তাকায় উমেরা। ওয়াসিফ। উমেরার মুখ রাগে লাল হয়ে ওঠে, গম্ভীর গলায় বলে, নাটক করছেন? খাবো না আপনার আনা খাবার, যান এখান থেকে। ওয়াসিফ শান্তভাবে জবাব দেয়, খেতে হলে এটুকুই খেতে হবে, বাকি সব খাবার হোটেলের স্টাফদের দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু নেই। উমাইরার মন খারাপ হয়ে গেলেও মুখে তিরিক্ষি ভাব নিয়ে সে প্লেটটা নিয়ে টেবিলে গিয়ে বসে পড়ে। রাগ করেই খাওয়া শুরু করে। ওয়াসিফ পাশে চেয়ার টেনে বসে, এক হাত টেবিলে রেখে মাথা ঠেকিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে উমাইরার দিকে। উমাইরা আর চোখে দেখে বার কয়েক, মুখে খাবার দিয়েই বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? খাবেন আপনি? নিন, খান, নইলে পরে আবার আমার পেট খারাপ হবে। বলেই এক লোকমা খাবার ওয়াসিফের মুখের সামনে ধরে। ওয়াসিফ কিছুক্ষণ চুপ করে একবার তাকালো খাবারের দিকে, একবার উমাইরার দিকে। তারপর মুখটা এগিয়ে এনে লোকমাটা খেয়ে নিল। একের সঙ্গে গিলে নেয় খাবার আর উমাইরার আঙ্গুলের ছোঁয়াও। ওর ঠোঁটের উষ্ণতা উমাইরার আঙ্গুল বেয়ে শরীরে ছড়িয়ে পড়ে। গায়ে কাটা দিয়ে ওঠে উমাইরার। হৃদস্পন্দন বেড়ে যায়। ওয়াসিফ ঠিক সেই কম্পনটুকু টের পায়। ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে ওঠে। উমাইরা দেখতে পায় না সেই হাসি, কিন্তু বুঝতে পারে কিছু একটা হচ্ছে। যতবার খাবার মুখে দেয় সে, ওয়াসিফ একই ভঙ্গিতে নেয় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে। লজ্জায় কাঁপতে থাকে উমাইরা, আর খাওয়া হয় না তার। শেষমেশ শুধু ওয়াসিফকেই খাইয়ে যেতে থাকে। দূর থেকে পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দেখছিল অয়ন, মেহরাব, রাফসান আর ইহসান। ওরা একে একে সব বুঝে গেল কেন ওয়াসিফ তখন উমাইরার জন্য দই মাখা খাবার এনেছিল। মেহরাব ফিসফিস করে বলে উঠল, তলে তলে এত কিছু চলে, আর আমরা কিছু করলেই হরতাল পড়ে যায়। অয়ন মুখ বাঁকিয়ে বলল, ঠিক বলেছিস। ওই নাটক করলো শুধু যেন নিজে আমার বোনের হাতে খেতে পারে। নিজেও খেলো না কিছু, এতক্ষণ চুপচাপ বসে শুধু ওর জন্য অপেক্ষা করেছিল। এখন দেখ কেমন গিলছে। এবার মুখ গম্ভীর করে রাফসান বলে, আরে ভাই, একটু লজ্জা কর তোরা। তোদেরই তো ছোট বোন, তার রোম্যান্স দেখে মুখ টিপে হাসছিস। সি সি, গায়ে শুয়ে পড়ো একবার। রাফসানের কথা শুনে তিনজনই একে একে চুপসে যায়। মুখটা গম্ভীর করে একটু লজ্জা লজ্জা হেসে নিঃশব্দে সরে যায়। চারপাশে আবারও নেমে আসে গা ছমছমে নিস্তব্ধতা। সকাল থেকেই গায়ে হলুদের তোড়জোড়ে মুখরিত ছিল চারপাশ। খোলা আকাশের নিচে বসেছে উৎসবের বর্ণিল আসর। রঙিন ত্রিভুজাকৃতির পতাকা লাল, নীল, হলুদ, গোলাপি, কমলা সারি সারি ঝুলে আছে মাথার ওপর। রোদের আলোর সঙ্গে মিশে এই রঙগুলো যেন আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। পাশে টাঙ্গানো আলোক বাল্বগুলো দিনের আলোয় চোখে পড়লেও তাদের আলো নয়, বরং রঙিন পতাকার সঙ্গে মিলেমিশে সাজের অংশ হিসেবেই তারা উপস্থিত। একপাশে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন কাঠের ফ্রেম। ত্রিপায়ের ওপর দাঁড়ানো গোলাপি ও হালকা গোলাপি ফুল দিয়ে শোভিত এই ফ্রেম যেন ভালোবাসার এক নরম ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ফ্রেমের ভেতরে সুতো টেনে ক্লিপ দিয়ে টাঙ্গানো অসংখ্য পোলারয়েড ছবি, স্মৃতি, অনুভব, বন্ধুত্ব আর ভালোবাসার গল্প যেন প্রতিটি ছবির মধ্যেই জীবন্ত হয়ে উঠেছে। এটি এক মেমোরি কর্নার, যেখানে অতীত আর বর্তমান হাত ধরে এগিয়ে চলেছে এক অনন্য মুহূর্তের দিকে। পুরো স্থান জুড়ে ঝোলানো আছে গাঁদা ফুলের খোলা ফ্রেম, হলুদ ও কমলা রঙে ভরা, যেন বাতাসে দুলে দুলে স্বপ্নের ছোঁয়া ছড়াচ্ছে।
কোথাও রঙিন পর্দা, কোথাও সাজানো চেয়ার, আর তাদের মাঝে অতিথিদের হাসি মুখে ভরা উপস্থিত। এই ফ্রেমগুলোকেই রূপ দেওয়া হয়েছে ফটোবুথে, যেখানে মাঝখানে দাঁড়ালেই ফ্রেমবন্দি হয়ে যাচ্ছে এক টুকরো আনন্দের মুহূর্ত। রোদের ঝিলিক আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে পুরো পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত ও মুগ্ধকর। চারপাশে মানুষের কোলাহল, কেউ গল্পে ব্যস্ত, কেউ বা হাঁটছে, হাতে পানীয় বা খাবারের প্যাকেট। স্টেজের পেছনে নেই কৃত্রিম কোনো ঝলক, দিনের স্বাভাবিক আলোতেই চারদিকে স্পষ্ট, খোলা ও মুগ্ধ। গাছের পাতাগুলো ঝলমল করছে নিখাত সবুজে, প্রকৃতির নিজস্ব রঙে। হলুদের আয়োজন রাখা হয়েছে দিনের বেলাতেই, সবার ইচ্ছেতেই। আলো ছায়ার মাখামাখি এই আনন্দময় দিনে প্রীতিকে স্টেজে এনে বসিয়ে দিল তার কাজিনরা। তার হাসিতে মিশে গেল সূর্যের আলো, আর চারপাশে জুড়ে নেমে এলো এক অপূর্ব উল্লাস। মেহরাব, ওয়াসিফ, ইহসান, রাফসান আর অয়নের কিছু ঘনিষ্ঠ বন্ধু মিলে একজোট হয়ে অয়নকে এনে প্রীতির পাশে স্টেজে বসিয়ে দিল। মুহূর্তটা যেন আনন্দে, আবেগে ও বন্ধুত্বে ভরা এক নিখুঁত দৃশ্য। প্রীতি আজ একেবারে বাঙালি সাজে, সাদা রঙের শাড়িতে অনবদ্য লাগছে তাকে। মাথায় কাঁচা হলুদের দোপাট্টা আর গলায়, হাতে, কপালে খাঁটি কাঁচা ফুলের গহনায় সে যেন এক অপ্সরী। ফুলের গন্ধ আর রং প্রীতির সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। অয়নের পরনে সাদা পাঞ্জাবি প্রীতির সঙ্গে মিলিয়ে তাকে দেখতেও দারুণ লাগছে, সহজ, সুন্দর আর পরিপাটি। দুজন একসঙ্গে বসে যেন পরিপূর্ণ এক চিত্র, একটি শুভ সূচনার নিঃশব্দ বার্তা। অয়ন, প্রীতি বাদে বাকি সবাই পড়েছে কাঁচা হলুদ রঙে, মেয়েরা শাড়িতে, ছেলেরা পাঞ্জাবিতে। এই এক রঙের সমারোহ যেন গায়ে হলুদের আনন্দকে ছড়িয়ে দিচ্ছে চারপাশে। পুরো দৃশ্যটাই প্রাণবন্ত, রঙিন আর হৃদয় ছোঁয়া। ইহসান, মেহরাব, ওয়াসিফ আর রাফসান একপাশে দাঁড়িয়ে বিয়ের পরবর্তী কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। কে কি দেখবে, অতিথিদের দেখভাল, খাওয়া দাওয়ার সময়সূচি সবই নিয়ে ব্যস্ত তারা। ঠিক তখনই ধীরে ধীরে সামনে প্রবেশ করে 3 জন শাড়ি পরিহিত নারী। প্রতিটি পদক্ষেপ যেন সুরের তালে বাঁধা। ঝিরে ঝিরে বাতাসে শাড়ির আঁচল দুলছে, চুলের পাশে দোলা দিচ্ছে কাঁচা ফুলের সাজ। 3 জনকে একসঙ্গে দেখে হঠাৎ করেই থমকে যায় ওয়াসিফ, মেহরাব ও ইহসান। কথার খেয়েই ছুটে যায়, চোখে যেন কিছু সময়ের জন্য আর নড়তে পারে না। চারপাশের কোলাহল তখন তাদের কাছে ফিকে। শুধু সেই 3 নারীর উপস্থিতি যেন মুহূর্তটিকে ভরিয়ে তোলে এক নীরব চমকে। সবার চোখে মুখে একরাশ বিস্ময়, মুগ্ধতা আর এক অজানা টান। স্নিগ্ধার দিকে তাকিয়ে মেহরাব যেন নিজের ভিতরের জগৎকেই হারিয়ে গেল। কাঁচা হলুদ শাড়ি, সাদা ফুলের গহনা, একপাশে বিন্যস্ত চুলে ফুলের ছোঁয়া, সব মিলিয়ে স্নিগ্ধা যেন এক মায়াবী স্বপ্নের রূপ। তার মুখে হালকা মেকআপ, চোখে এক অপার কোমলতা। মেহরাব বিস্ময়ে অনুভব করে সৌন্দর্য এতটা নিখুঁত, এতটা নীরব হয়ে তাকে জয় করে ফেলবে। সে কোনোদিন কল্পনাও করেনি স্নিগ্ধার পেছনে নিধি আসছিল ধীরে ধীরে, শাড়ির কুচি ঠিক করতে করতে। সদ্য কৈশোর পেরিয়ে তার চোখে মুখে এখন এক অনাবিল সারল্য আর নারীত্বের সুচালো লগ্নের চিহ্ন। হলুদ শাড়ি, সাদা ফুলের গহনা আর খোপা করা চুলে গোজা কয়েকটি ছোট্ট ফুল তাকে এক অনন্য প্রভায় আলোকিত করেছে। তাকে দেখতে গিয়েই থমকে দাঁড়ালো এহসান। নিধির দিকে তাকিয়েই যেন সময়ের গতি অন্যরকম হয়ে গেল। বুকের ভেতর হঠাৎ করেই অজানা এক আবেগ খেলে গেল, যেন হৃৎপিণ্ড নিজের নিয়ম ভুলে অন্য সুরে বাজতে শুরু করেছে। এহসান বুঝে গেল সে এক গভীর টান অনুভব করছে নিধির প্রতি, তার প্রতিটি ভঙ্গির প্রতি। এই অনুভবের নাম কি সে জানে না পুরোপুরি, কিন্তু একটু বোঝে এটা অন্য কিছু। স্নিগ্ধা ও নিধিকে আসতে দেখে একবার চোখ তুলে তাকায় ওয়াসিফ। চোখ সরিয়ে নেওয়ার আগেই সে থমকে যায়। ঠিক তখনই ধীরে ধীরে পেছন থেকে আসছে উমাইরা। খোলা চুলে হালকা কাঁচা ফুলের সাজ, কানে ছোট্ট একজোড়া ফুলের তৈরি দুল, পরনে হলুদ শাড়ি, মুখে কোনো প্রসাধনের ছোঁয়া নেই, শুধু হালকা লিপস্টিক আর চোখে এক টুকরো কাজল। কিন্তু এতটুকুতেই তার মুখখানি যেন দীপ্ত হয়ে উঠেছে এক অজানা জ্যোতিতে। নিঃসন্দেহে এই স্নিগ্ধ রূপ, অনাবিল সরলতা ও আত্মবিশ্বাস মিলেমিশে
ওয়াসিফকে বারবার প্রশ্ন করেছে। ওয়াসিফ আচমকা দুপা পিছিয়ে আসে, তার দৃষ্টি স্থির, হৃদস্পন্দন এলোমেলো। ওয়াসিফ প্রায় পড়েই যাচ্ছিল, রাফসান ধরে ফেলে তাকে। রাফসান একটু অবাক হয়ে তাকাতেই বুকের ওপর হাত রেখে ওয়াসিফ কাপা গলায় বলে ওঠে। এই মেয়ে আমাকে মারার পায়তারা করছে রাফসান। রাফসান অবাক হয়ে হাসে, আর ওয়াসিফ একটু হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তার কাঁধে। তিনজনের এই হালকা নাটকীয়তা আর মুগ্ধতা যেন মুহূর্তটাকে আরও মায়াবী করে তোলে। ওদিকে স্নিগ্ধা, নিধি, ওমেরা তাদের পাশ দিয়ে হেসে খেলে এগিয়ে যায়। প্রীতি ও অয়নের গায়ে ইতিমধ্যেই অনেক হলুদ লেগে গেছে। তারা কাজ সেরে রেডি হতে হতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তের সৌন্দর্যের কাছে যেন সময়ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অয়ন ও প্রীতিকে হলুদ লাগানোর পর উমাইরা, নিধি ও স্নিগ্ধা একসাথে এগিয়ে এসেছে ছেলেদের হলুদ লাগাতে। মেহরাব আর এহসান বেশ শান্তভাবে মেনে নিয়েছে। হালকা মুস্কি হাসিতে ওদের মুখ রাঙ্গা, হলুদের ছোঁয়ায় রাঙ্গিয়ে উঠেছে। কিন্তু ওয়াসিফ, সে যেন একেবারে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, তার মুখে স্পষ্ট অনিচ্ছার ছাপ। উমাইরা একটু থেমে ঠোঁট কামড়ে সামান্য রাগ দেখিয়ে রাফসানের দিকে তাকায়। চোখে মুখে অগ্নি জ্বলে ওঠার ভঙ্গি করে বলে, আপনার বন্ধুকে বলুন হলুদ লাগাতে দিতে। হলুদ না লাগাতে দিলে তো আপনার খবর আছে রাফসান ভাই। রাফসান তো আঁতকে উঠে দুই পা পিছিয়ে যায়, তারপর দুই হাত তুলে শান্তি চেয়ে ওয়াসিফের দিকে ফিরে বলে, ভাই দয়া করে আমার জান ভিক্ষা দে, হলুদ লাগিয়ে নিস, না হলে তোর এই বডিগার্ড আমাকে সত্যি মেরে ফেলবে। রাফসানের এই কাদো কাদো অবস্থা দেখে চারপাশে হাসি রোল পড়ে যায়, কিন্তু ওয়াসিফ তখনও গম্ভীর, তার মুখে কোনো হাসি নেই, বরং আরও সাবধানে দূরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। ঠিক তখনই উমাইরার চোখে চোখে ইশারা করে স্নিগ্ধা ও নিধিকে। দুইজন বুঝে নেয় কাজের সংকেত। মুহূর্তেই নিধি ও স্নিগ্ধা দুই দিক থেকে ওয়াসিফের দুই হাত টেনে ধরে ফেলে। ওয়াসিফ হতভম্ব, কি হচ্ছে বুঝে ওঠার আগেই উমাইরা দ্রুত এগিয়ে এসে দুই গালে ঠেসে হলুদ মেখে দেয়, আর তারপর এক ঝলক হাওয়ার মতো দৌড়ে পালিয়ে যায়। ওয়াসিফ তৎক্ষণাৎ ঝাটকা মেরে হাত সারিয়ে চিৎকার করে ওঠে, আজ তোকে ছাড়বো না। বলেই লাগায় এক দৌড় উমাইরার পিছে। ছেলেরা হেসে কুটিপাটি, আর মেয়েরা উল্লাসে ফেটে পড়ে। আজকের এই হলুদের খেলায় হাসি, ছলনা আর হৃদয় সব একসাথে মিশে গেছে। মেহরাব হেসে রাফসানের উদ্দেশ্যে বলে, আচ্ছা ভাইয়া, তুমি উমাইরাকে এত ভয় পাও কেন বলো তো? রাফসান চোখ বড় করে ওঠে, তোদের বোন তো বোন নয়লা, এ যে দমদূত। মেহরাব অবাক হয়। আরে ভাই এমন বলছো কেন? আমাদের এত লক্ষ্মী একটা বোন। রাফসান একটু নড়ে চড়ে বসে অতীত স্মৃতিতে ডুবে গিয়ে বলতে শুরু করে, শোন তাহলে, এই উমাইরার বয়স মাত্র 10। সেদিন আমাদের একটা ফুটবল ম্যাচ ছিল। উমাইরা তখন তোর মনিরের কাছে ওয়াসিফের বাড়িতে ছিল। ওয়াসিফ বের হচ্ছিল মাঠে খেলতে। উমাইরা বায়না ধরলো, আমিও যাব, আমিও যাব। ওর বায়নার কাছে হার মেনে ওয়াসিফ নিয়ে এলো মাঠে। ওকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে আমরা খেলায় মন দিলাম। তো খেলতে খেলতে এক পর্যায়ে আমি ওয়াসিফকে পাস দিলাম, কিন্তু বলটা সোজা গিয়ে লাগে ওর নাকে। ব্যাস, সাথে সাথেই রক্ত ঝরতে শুরু করলো। উমাইরা তো এই দৃশ্য দেখে ভয়ে না, বরং রেগে গিয়ে বেঞ্চ থেকে উঠে এক ছুট। আমি কিছু বোঝার আগেই সে মাঠের মাঝখানে হাজির, আর চারপাশ থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে আমাকে ধাওয়া দিল। চেঁচিয়ে বলছে, আমার ভাইজানকে মেরেছো কোন সাহসে? আজই তোর শেষ দিন, দাঁড়া বলছি। পুরো মাঠ জুড়ে আমি দৌড়াচ্ছি, আর পেছনে ছোট এক 10 বছরের জমদূত হাতে ইট নিয়ে। কেউ তাকে থামাতে পারছে না। শেষমেশ রক্তমাখা মুখে ওয়াসিফি এসে তাকে দুই হাতে জাপটে ধরে, কিন্তু তাতেও কি, ওর হাত পা ছোড়াছুড়ি করেই চলছে, যেন আমাকে শেষ না করে ছাড়বে না। মাঠে উপস্থিত সকলেই হাসাহাসি করে গড়াগড়ি খাচ্ছিল আমার এই নাস্তানাবুদ অবস্থা দেখে। মেহরাব হো হো করে হেসে ওঠে, ভাইয়া তাই বলো, এখন বুঝি কেন তুমি উমাইরার নাম শুনলেই গা কাঁপে। বলতেই হাসতে হাসতে পড়ে গেল মাটিতে। ওমাইরা দাঁড়া বলছে, ধরতে পারলে আর রক্ষা নেই তোর। ওয়াসিফ হেসে হেসে দৌড়ে চলেছে উমাইরার পিছু পিছু, আর উমাইরা সে যেন এক পাখির মতো হাওয়ায় মিশে যাচ্ছে। বারবার পেছনে ফিরে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। তার সেই হাসি যেন সকালবেলার রোদ্দুরের মতো উজ্জ্বল, মুক্ত। খোলা চুলগুলো বাতাসে উড়ছে ছন্দে ছন্দে।
আর রঙিন শাড়ির আঁচল ছুটছে পেছনে, যেন দুষ্টু কোনো মেয়েকে খেলে বেড়াচ্ছে আকাশে। ওয়াসিফ বারবার হাত বাড়াচ্ছে সেই আঁচল ধরতে, কিন্তু প্রতিবারই সে অপারগ, যেন এক অলৌকিক খেলার মাঝে হারিয়ে গেছে তারা। দৌড়াতে দৌড়াতে কখন যে রিসর্টের একদম শেষ সীমানায় চলে এসেছে তারা টেরই পায়নি। চারদিক নিস্তব্ধ, জনমানবহীন, কেবল প্রকৃতির নিঃশব্দ উপস্থিতি। সামনে এগোনোর আর কোনো পথ নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে উমাইরার শাড়ির আঁচল পরে একটান, থমকে দাঁড়ায় সে। পেছনে ঘুরে দেখে ওয়াসিফ দাঁড়িয়ে আছে, তার চোখে সেই পরিচিত চঞ্চল দৃষ্টি। আঁচলটা সে এক হাতে ধরে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছে নিজের কবজিতে, যেন প্রতিশোধ নয়, এক কমল দাবি। ধীরে ধীরে সে এগিয়ে আসে উমাইরার দিকে, আর উমাইরা এক পা করে পেছাতে থাকে। শেষমেশ পিঠ থেকে যায় এক ছায়াময় গাছের গায়ে, থেমে যায় তার গতি। আর ঠিক তখনই ওয়াসিফ এসে দাঁড়ায় তার সামনে। চোখে চোখ পড়ে যায় দুজনের, এক চঞ্চল, এক বিস্মিত। মুহূর্তটা স্থির, নিঃশব্দ, কেবল শোনা যায় দ্রুত নিঃশ্বাসের শব্দ আর দূরে ঝিঝি পোকার ডাক। শাড়ির আঁচল তখনও ওয়াসিফের হাতে বাঁধা, আর তার দৃষ্টি যেন উমাইরার হৃদয় পড়ে ফেলতে চাইছে এক নিঃশব্দ কবিতায়। এবার কোথায় পালাবে? উমাইরার দৃষ্টি চঞ্চল, কখনো মাটির দিকে, কখনো ওয়াসিফের চোখের দিকে তাকিয়ে আবারও নিচু হয়ে যায়। এতটা কাছে ওয়াসিফকে পেয়ে যেন দম বন্ধ হয়ে আসছে তার। শাড়ির আঁচল এখনও ওয়াসিফের হাতে, তার হৃৎপিণ্ড যেন বুনছে অজস্র স্পন্দনের সুর। মাথা নিচু করে মিনমিন করে বলল সে, এভাবে সামনে এসে দাঁড়ালে আমি তো ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারি না। শব্দগুলো যেন ওর ঠোঁট ছুঁয়ে ধীরে ধীরে গলে পড়ছে বাতাসে, লাজুক অথচ গভীর। ওয়াসিফের ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে যায়। সে একটু ঝুঁকে আসে উমাইরার দিকে, গলার স্বর নিচু কিন্তু গভীর। তোর দৌড়ের চেয়ে তোর এই থেমে যাওয়াটা অনেক বেশি বিপজ্জনক, জানিস তো? উমাইরা কিছুই বুঝে উঠতে পারছে না। লজ্জায় তার পুরো শরীর আড়ষ্ট হয়ে গেছে, হাত পা যেন জড়িয়ে এসেছে, নিঃশ্বাসও হালকা ভারী হয়ে উঠেছে। ধীরে ধীরে চোখ তুলে তাকায় সে ওয়াসিফের চোখে, আর ঠিক তখনই সময় যেন থেমে যায়। ওই চোখের ভাষা আজ একেবারেই ভিন্ন। চিরচেনা দৃষ্টিতে আজ যেন নেশা মেশানো আবেশ, গভীর টান, এক অনিবার্য টানের আহ্বান। উমাইরা তাকিয়েই থাকে, আশ্চর্য, স্তব্ধ, কৌতূহলী। ওয়াসিফ তার সেই গভীর চোখের দৃষ্টিতে তাকিয়েই ধীরে ধীরে এগিয়ে আনে নিজের মুখ। উমাইরার মুখশ্রীতে এসে পড়ে তার গরম নিঃশ্বাস, কাঁপন ধরায় সমস্ত স্নায়ুতে। দূরত্বটুকু আর থাকে না। তপ্ত মুহূর্তে নিঃশব্দে ওয়াসিফ তার ওষ্ঠধর শুইয়ে দেয় উমাইরার নরম ওষ্ঠে এক নীরব কোমল দাবি নিয়ে। উমাইরা স্তব্ধ, শরীর নিথর, কিন্তু হৃদয় কাঁপছে অজস্র তরঙ্গে। চারদিকে স্তব্ধ, হাওয়া থেমে গেছে, পাতার মরমর সরে গেছে, পাখির ডাক মিলিয়ে গেছে দূরে। একটি মাত্র মুহূর্ত দাঁড়িয়ে আছে দুজন মানুষের নিঃশব্দ বন্ধনে। প্রায় মিনিট পাঁচেক পর নিজেও হারিয়ে গিয়েছে মুহূর্তের গভীরতায়। ওয়াসিফ ধীরে ধীরে ছেড়ে দেয় উমাইরাকে। উমাইরা টলে পড়ার মতো অবস্থা, গাছের গায়ে হেলান দিয়ে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মুখটা রক্তাভ, চোখে এক ধরনের বিস্ময় আর লজ্জার মিশ্র প্রতিচ্ছবি। তার এই অবস্থা দেখে হেসে ওঠে ওয়াসিফ, গলার স্বর চাপা কিন্তু কটাক্ষে মোড়ানো স্নেহে ভরা। এটুকুতে হাঁপিয়ে গেলে? সারা জীবন আমাকে সামলাবে কিভাবে? তুই কিন্তু বুঝে শুনে আমায় ভালোবেসে নিজের সর্বনাশ করেছিস। উমাইরা বিস্ময়ে তাকিয়ে থাকে ওর দিকে, নিঃশব্দ, নিথর। তার চোখে লেগে আছে হাজারো প্রশ্ন, ঠোঁটে আটকে থাকা অজস্র অপূর্ণ বাক্য। তবু সাহস করে ফিসফিস করে বলে, আপনি আপনি কিভাবে জানলেন? আপনিও কি আমাকে? শব্দগুলো কাঁপছিল ওর গলার মতোই। তার বুকের ভেতর যেন ছলাৎ করে উঠেছে কিছু, লজ্জা, উত্তেজনা, ভয় আর অজানা এক আনন্দ। ওয়াসিফ কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে উমাইরার চোখে, সেই চোখে গভীর নিশ্চিত দৃষ্টিতে। তার চোখ যেন বলে দিচ্ছে সব জবাব ওই দৃষ্টির ভেতরেই আছে, শব্দের প্রয়োজন নেই। আকস্মিকভাবে কোনো সতর্কতা না দিয়ে ওয়াসিফ উমাইরার দুই বাহু টেনে নিয়ে আসে নিজের একদম কাছাকাছি। উমাইরার কথাগুলো ঠোঁটে জমে উঠেছে, তার বুক ধকধক করছে,
ঠোঁট শুকিয়ে আসছে। হঠাৎই ওয়াসিফ নিজের গাল দুটো আলতো করে ঘষে দেয় উমাইরার দুই গালে, মাখিয়ে দেয় হলুদের উজ্জ্বল রং। নরম গালের ওপর লেগে থাকা উষ্ণ ছোঁয়া আর একরাশ বিস্ময়। তারপর ঠিক যেমন হঠাৎ করেই এনেছিল ঠিক তেমন ধীরে ধীরে ছেড়ে দেয় ওয়াসিফ। উমাইরা খানিকটা পিছিয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে, লজ্জায় হতবাক হয়ে। ঠিক তখনই ওয়াসিফ এগিয়ে আসে আবারও, সামনে নয়, এবার ঝুঁকে পড়ে একপাশে, খুব ধীরে, তাকে ছুঁয়ে না গিয়েও স্পর্শ করে। উমাইরার শির দ্বারা বেয়ে শিহরণ নামে, সমস্ত শরীর নিথর, শুধু চোখের পাতা ধীরে কাঁপে, হৃৎপিণ্ডের শব্দ যেন কানে বাজে। ওয়াসিফের ঠোঁট উমাইরার কানের পাশে পৌঁছায়, কণ্ঠস্বরে যেন মদিরা তেজ, ধীরে গভীর মুগ্ধতা ছোঁয়া। এই শাড়ি পরে আমাকে পুরোপুরি বেসামাল করে তুলেছিস। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না আমি। তোর এই লাজে রাঙা মুখশ্রী, এ অপার্থিব রূপ, এটা শুধুই আমার জন্য। এই সৌন্দর্যের কোনো অংশ অন্য কারো চোখে পড়ুক, আমি সহ্য করতে পারবো না। আজকের এই মুহূর্ত, এই অস্থিরতা, এই স্পর্শ, সবকিছুর জন্য তুই দায়ী। কথাগুলো বলে ওয়াসিফ একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে নেয় উমাইরার মুখ, তারপর নিঃশব্দে ঘুরে যায়। ধীরে ধীরে হাঁটা ধরে, যেন অনুভূতির ভার নিয়ে নিজেকে সামলাতে চাইছে। আর পিছনে দাঁড়িয়ে থাকে উমাইরা, নিঃশব্দ, স্তব্ধ, ভেতরে ঝড় বইতে থাকা এক নীরব পল্লবের মতো। চারদিক তখনও নিস্তব্ধ, রোদ পড়েছে রিসর্টের বাঁধানো ইটের ওপর, বাতাসে শাড়ির আঁচল দুলছে ধীরে। উমাইরা বাকরুদ্ধ, কিছুই বুঝে উঠতে পারছে না এইমাত্র কি ঘটে গেল। আমার শাড়ি পরাতে ওয়াসিফ ভাই বেসামাল হয়ে গেলেন? মনটা ধক করে উঠল, মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে। তাহলে কি ওয়াসিফ ভাই আমাকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেনই তো, না হলে এমনভাবে চোখে চোখ রেখে বলতেন কেন? না হলে এমনভাবে ছুঁয়ে কেন দিতেন? এমন মুহূর্ত সৃষ্টি কেন করতেন? আর বুকের ভিতর এমন এক মধুর আলোড়ন জেগে উঠেছে, লজ্জায় মুখশ্রীটা লাল হয়ে উঠেছে, যেন বসন্তের পলাশ রং ছুঁয়ে গেছে গালের প্রান্তে। মনের ভেতর গুনগুন করে বয়ে চলেছে এক অদ্ভুত অনুভূতি, নতুন, অচেনা, অথচ অতি আপন। ভালো লাগার গভীর আবেশে ডুবে যাচ্ছে সে। যাকে উমাইরা ভালোবাসে, সেই মানুষটিও তাকেই ভালোবাসে।